পরের পার্টটা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপলোড হবে, তাই এটা নেক্সট ভিডিও। ওকে, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে হচ্ছে 2 নাম্বার শ্রেণীতে যারা আছে তারা, তাই তো? এই 2 নাম্বার শ্রেণীতে যারা আছে, হ্যাঁ, তাদের শেষ কক্ষপথে নিশ্চয়ই 2টো ইলেকট্রন আছে। তাহলে এখানে দেখো তো যে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন কার আছে? একমাত্র কিন্তু ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে 12, একে ব্রেক করো 2,8,2, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু উত্তর। LINAK এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম কী? ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, তাহলে লিথিয়ামের হচ্ছে সব থেকে ছোটো, তারপর Na, তারপর হচ্ছে K। তাহলে এই অপশান কোথায় আছে দেখে নাও, এই যে এইটা, তাই না? লিথিয়াম সব থেকে ছোটো, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে দেখো, CNOF মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কী? দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এই দিক থেকে এই দিক একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে এফের সব থেকে বেশি, তারপর এইটা, তারপর এইটা। তাহলে কোনটা উত্তর হবে এবার দেখে নাও, অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ওকে, তারপরে 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রম কী? বিজারণ ধর্মের ক্রম 2 নম্বর পর্যায়ের মৌলগুলি। আচ্ছা, একটা কথা বলি, একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যখন যাবে জারণ ধর্ম বাড়বে, তার মানে বিজারণ ধর্ম কমবে। বোঝা গেল কি বললাম? তাহলে সব থেকে বেশি বিজারণ ধর্ম কার? লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপরে কার্বন। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ। মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি কি? আমি বারবার বলেছি যে তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়গত ধর্ম নয়। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট। আধুনিক পর্যায় সারণীর ক্ষার ধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? ক্ষার ধাতু সবসময় এক নম্বর শ্রেণীতে অবস্থান করে, তাই না? 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতু, আর 2 নম্বরে ক্ষারীয় মৃত্তিকা মৌল। যে প্রশ্নগুলো আমি এখানে নিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে দেখতে পাবে, ঠিক আছে? তাই এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক করে রেডি করে রেখো। হ্যাঁ, যে কোনো এক্সাম, আমি বলছি না যে শুধু ফার্স্ট সামেটিক হোক বা মাধ্যমিক হোক, সবের জন্যই কিন্তু এইগুলো খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন, তারপরে দেখো বড় কোশ্চেন কিছু দিয়েছি ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির 2টি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। দেখো, তোমরা সবাই জানো যে হাইড্রোজেনের ধর্মের 1 নম্বর গ্রুপের সঙ্গেও মিল পাওয়া যায়, আবার 17 নম্বর গ্রুপের সঙ্গেও কিন্তু মিল পাওয়া যায়। তাই হাইড্রোজেনকে মেন্ডেলিভ কী বলেছিল? দুষ্ট মৌল। এই যে মিলটা পাওয়া যায়, এই মিলকে আমরা ভালো ভাষায় বলি কি? সাদৃশ্য। ঠিক কি না বলো? এবার কি কি মিল পাওয়া যায় দেখে নাও। দেখো, ক্ষার ধাতুর যেমন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তেমনি হাইড্রোজেনেরও তাই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথ আবার কি? হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ, তাই না? তাহলে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1। হাইড্রোজেন ক্ষার ধাতুগুলোর মতো তড়িৎ ধনাত্মক হয়। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও বিজারক দ্রব্য। ব্যাস, তাহলে 3খানা সাদৃশ্য এখানে বলা আছে। আবার আর একটা বলা আছে, দেখো, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে যদি তোমাকে 2 নাম্বার দেয়, দিয়ে যদি বলে 2টো লিখতে, তাহলেও তুমি এখান থেকে কিন্তু লিখে দিতে পারবে। এবার 17 নম্বরের সঙ্গে কি মিল পাওয়া যায় সেটা দেখে নাও। হ্যালোজেনগুলোর মতো হাইড্রোজেনও কিন্তু দ্বিপরমাণুক আকারে থাকে। স্যার, জিনিসটা তো বুঝলাম না। মনে করো ক্লোরিন অণু, ক্লোরিনকে তোমরা কী লেখো? Cl2। তার মানে 2টো পরমাণু যুক্ত হয়ে কিন্তু একটা অণু তৈরি করেছে ক্লোরিন। তেমনি হাইড্রোজেনেরও দেখো 2টো পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি করেছে H2, তাহলে দ্বিপরমাণুক। হ্যালোজেন যেমন দ্বিপরমাণুক, হাইড্রোজেনও কিন্তু দ্বিপরমাণুক। ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হ্যালোজেনগুলি যেমন হ্যালাইড যৌগ গঠন করে, তেমনি একইভাবে হাইড্রোজেনও ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রাইড যৌগ গঠন করে। এটাও একটা ইম্পর্টেন্ট সাদৃশ্য। ওকে, তাহলে এই দেখছো যেমন NaCl যৌগ গঠন করেছে, তেমনি NaHও কিন্তু গঠন করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সোডিয়ামের সঙ্গে যখন হ্যালোজেন যুক্ত হলো তখন NaCl গঠন করলো, তেমনি হাইড্রোজেনও যুক্ত হয়ে কিন্তু NaH গঠন করে। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাদৃশ্য।
পরের প্রশ্ন দেখো, পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, এটা আমি আগেও বলেছি। ঠিক আছে, যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তার কারণ কি? কারণটাও ভালো করে বুঝিয়ে দিয়েছি, যে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াসেও প্রোটন সংখ্যা বাড়ে। দেখো, তুমি যখন একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4 আর বোরনের 5, মানে আমি পরমাণু ক্রমাঙ্কগুলো লিখলাম। তুমি একটা জিনিস লক্ষ্য করো, লিথিয়ামের তাহলে কটা কক্ষপথ? এইটা নিউক্লিয়াস, একটা কক্ষপথ, দুটো কক্ষপথ, এটা লিথিয়ামের। তাহলে লিথিয়ামের দুটো কক্ষপথে 3টে ইলেকট্রন থাকবে, প্রথমটায় একটা, তারপরেরটায় দুটো। বেরিলিয়ামের 4টে ইলেকট্রন, তার মানে হচ্ছে প্রথমটাতে দুটো, সরি আমি একটা জিনিস ভুল বললাম, সরি, প্রথমটাতে দুটো থাকতে পারে, তাই না? বেরিলিয়ামে যখন, লিথিয়ামে যখন লিখছি 3টে, 3 মানে ভাঙলে হবে 2,1, প্রথমটাতে দুটো, তারপরটাতে একটা হলো। যখন বেরিলিয়ামকে লিখছো দেখো, প্রথমটাতে দুটো, তারপরেরটাতে দুটো, তার মানে বেরিলিয়ামে একটা এক্সট্রা ইলেকট্রন যোগ হলো। তেমনি নিউক্লিয়াসেও তো প্রোটন সংখ্যা একটা বাড়লো। বেশ, বোরনে আবার একটা ইলেকট্রন অ্যাড হলো, তেমনি নিউক্লিয়াসও প্রোটন সংখ্যা বাড়লো। কিন্তু দেখো, কক্ষপথ কিন্তু বাড়ছে না, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। তাহলে যদি দূরত্ব না বাড়ে, শুধুমাত্র কি বাড়ছে? আধান সংখ্যা বাড়ছে, তাই আকর্ষণ বলও বাড়ছে। আর আকর্ষণ বল যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাসার্ধ কী হবে? কমে যাবে। ওকে, তাই বাঁ দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ কমে। আর যখন তুমি ওপর থেকে নিচে আসবে না, লিথিয়ামের নিচে কে আছে বলো তো? সোডিয়াম। তাহলে লিথিয়ামের কক্ষপথ দুটো, আর সোডিয়ামের কক্ষপথ কটা? 3টে। তাহলে দেখো, এইবার কিন্তু কক্ষপথ বেড়ে গেল, মানে দূরত্ব বেড়ে গেল, তাই আকর্ষণ বলও কমে যাচ্ছে, তাই পরমাণুর আকার বাড়ে। ওপর থেকে নিচে পরমাণুর আকার বাড়ে, আর বাঁ দিক থেকে ডান দিকে কমে। ব্যাস, একদম ক্লিয়ার আশা করি। দেখো, এখানে একদম কারণ সমেত লেখা আছে, কারণটাও দেখো ছোট করে লিখে দিয়েছি। তবে নিষ্ক্রিয় মৌলগুলোর গঠনগত স্থায়িত্বের কারণে তাদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। ওকে, শ্রেণী বরাবর যখন ওপর থেকে নিচে গেলে বলে দিলাম ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন? এই যে কারণ, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে কক্ষক সংখ্যা বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকারও বাড়ে। তার মানে কক্ষপথ বাড়ে, তাই আকারও বাড়ে। ওকে, এবার দেখো, বলছে এ, বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বলা আছে 6, 4 এবং 10। বেশ, সি হলো নিষ্ক্রিয়। দেখো ভাই, নিষ্ক্রিয় মানেই 2,8, শেষ কক্ষপথে কটা? 8টা। খুব ভালো কথা। কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? মানে কে বেশি তড়িৎ ঋণাত্মক? 6কে যদি ভাঙো 2,4, আর 8কে ভাঙো 2,6। দেখো ভাই, এ কিন্তু দুটো ইলেকট্রন পেলেই কটা হয়ে যাবে? 8টা। তাহলে এ কিন্তু খুব তাড়াতাড়ি ইলেকট্রন নিতে চাইবে। বোঝা গেল কি বললাম? তাহলে বি মৌলটি কিন্তু তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি, বা অপরা তড়িৎধর্মিতা সব থেকে বেশি। কার আকার সবচেয়ে বড়? এখানে একটা জিনিস লক্ষ্য করো, 6কে ভাঙলে পাবে 2,4, এইটা হচ্ছে কি এ, এইটা হচ্ছে গিয়ে বি, এইটা হচ্ছে গিয়ে সি। সবার কিন্তু দুটো করে কক্ষপথ, কিন্তু এই এ এর ইলেকট্রন সংখ্যা সব থেকে কম। ইলেকট্রন সংখ্যা যেমন কম নিউক্লিয়াসে, সেরকম প্রোটন সংখ্যাও তো কম, তাই না? তাহলে আকর্ষণ বল কি হবে? কম হবে। ঠিক আছে, আর বি মৌলটার দেখো ইলেকট্রন সংখ্যা বেশি, তাই কি হবে? আকর্ষণ বল বেশি হবে, তাই না? তাহলে কি হবে? তাহলে যার আকর্ষণ বল বেশি তারই তো আকার কম, তাহলে এখানে কিন্তু বি এর আকার হবে কম, আর এ এর আকার হবে বেশি। কারণ যেহেতু দেখছো পরমাণু ক্রমাঙ্ক কম, তাই আধান সংখ্যাও কম, তাই আকর্ষণ বলও কম, তাই এর আকারও বড়। আকর্ষণ বল কম হলে আকার বড় হবে, আর আকর্ষণ বল যেহেতু এখানে বেশি, তাই আকার ছোট হবে। আর নিষ্ক্রিয় গ্যাসের থেকে কিন্তু এর নিষ্ক্রিয় গ্যাসকে এক্ষেত্রে নেওয়া যাবে না, কারণ নিষ্ক্রিয় গ্যাস বারবার বলেছি যে এখানে কিন্তু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ওকে, তারপরে দেখো, বি মৌলটি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে? একবার বিতে যাই। এই যে তোমাদেরকে আমি শিখিয়েও দিয়েছি, বি তো 4, তাই না? বি হচ্ছে 4,
তাহলে এটাকে তুমি ভাঙো, B4 কেন, সরি এটা 8। এখানে না এটা না বাংলা ইংলিশে কিছু প্রবলেম হয়েছে বুঝলে, এটা 8 হবে 8। আমি লিখে দিচ্ছি 6, 8 আর 10। ওকে, 6, 8 আর 10 এইটা হবে। তো আশা করি এইগুলো তো বুঝে গেছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। এবার এখানে আসি, বি মৌলটি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে। বি এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কি 8, তাহলে আমি লিখতে পারি যে 2,6। এবার এই 6 থাকলে কি বলেছিলাম, শ্রেণী সংখ্যা 10 প্লাস ওইটা করতে হবে, তাহলে 10 প্লাস 6 মানে 16। যদি 1 আর 2 থাকে তাহলে এইটাই হবে শ্রেণী সংখ্যা, আর যদি তার বেশি থাকে তাহলে 10 প্লাস যেটা থাকবে সেটা করতে হবে। ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। ডোবের আইনের ত্রয়ী সূত্র অনুযায়ী রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন 3টি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। ClBrI, আচ্ছা এখানের উদাহরণ দিয়েছে, উদাহরণটা দেখা যাক। বলছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে। এবার দেখো আমি যদি এদেরকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজাই তাহলে এই 39 প্লাস 7 কত হবে, 46। আর এই 46/2 মানে কত হবে, 23। আর এই 23টা কার পারমাণবিক গুরুত্ব, সোডিয়ামের। তাহলে পাশের দুটোর পারমাণবিক গুরুত্বের গড় হবে মাঝেরটার। এই এক্সাম্পলটাও কিন্তু দিয়ে দিতে হবে, হ্যাঁ, তবেই তুমি ফুল মার্কস পাবে। তারপরে একটা প্রশ্ন আছে, ClBrIF জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো বারবার বলেছি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, ঠিক আছে, আবার ওপর থেকে নিচে এলে জারণ ক্ষমতা কমবে। তাহলে এফ, তার নিচে থাকে Cl, তার নিচে থাকে Br, তার নিচে থাকে I। পর্যায় সারণী খুলে তোমরা চেক করে নিতে পারো, তোমাদের সবার বইয়েই দেখো পর্যায় সারণী আছে। পর্যায় সারণীতে যাও, আধুনিক পর্যায় সারণীতে দেখো তুমি পেয়ে যাবে। তাহলে এর কি হবে, সব থেকে বেশি জারণ ক্ষমতা, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, আর ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, তাই এভাবে সাজানো হয়েছে। মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী। দেখো আধুনিক পর্যায় সারণী তৈরিতে মোজেলের ভূমিকা কিন্তু ছিল বিশাল। মোজেল একটা সায়েন্টিস্টের নাম, তো তার কী কী সিদ্ধান্ত ছিল, তার পরীক্ষার কী কী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কয়েকটা জাস্ট একবার পড়ে রাখতে হবে। দেখো মোজেলে তার এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা থেকে দেখান যে পর্যায় সারণীতে একটি মৌল থেকে তার পরের মৌলে গেলে একটি মৌলিক রাশি নিয়মিতভাবে বৃদ্ধি পায়। এই রাশিটি নিউক্লিয়াসে উপস্থিত আধান প্রোটন সংখ্যা যা পারমাণবিক ক্রমাঙ্ক দ্বারা প্রকাশিত হয়। তার মানে মোজেলে এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা থেকে বলেছিলেন যে আমরা যখন কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিক যাব বা পর্যায় বরাবর যখন আমরা এগিয়ে যাব তখন দেখব একটা রাশি কিন্তু পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। সেখান থেকে তিনি আর কয়েকটা সিদ্ধান্ত পেয়েছিলেন। পর্যায় সারণীর ভিত্তি পরিবর্তন, পারমাণবিক গুরুত্বের পরিবর্তে আমরা যদি পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে মৌলসমূহকে সাজাই তাহলে নতুন পর্যায় সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাই কিন্তু পর্যায়বৃত্ততা, তোমরা যেটা পর্যায়বৃত্ততা পড়েছিলে এটাই কিন্তু সেই পর্যায়বৃত্ততা সূত্র। দেখো মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিয়েছিল তিনি কিন্তু পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে দেননি, তিনি দিয়েছিলেন পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। আর মোজলে কিন্তু পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে পর্যায় সারণীটা দিল। দেখো আধুনিক পর্যায় সারণীটা কিন্তু অনেক সহজ, তাই না। মেন্ডেলিভের পর্যায় সারণীতে দু একটা ত্রুটি ছিল, সেইগুলোকে সংশোধন করে আধুনিক পর্যায় সারণী নিয়ে আসা হয়েছে। তোমাদের যেমন পরমাণু ক্রমাঙ্কটা মনে রাখতে সুবিধা হচ্ছে, পারমাণবিক গুরুত্বটা কিন্তু মনে রাখতে এতটা সুবিধা হয় না, তাই না। তারপরে দেখো 2 নাম্বার, পর্যায় সারণীর শূন্যস্থান পূরণ। মোজেলের পরীক্ষা থেকে পর্যায় সারণীর শূন্যস্থানগুলো পূরণ করা সম্ভব হয়েছে কারণ এটি সঠিক মৌলগুলিকে শনাক্ত করতে সাহায্য করেছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু মেন্ডেলিভ কিছু কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছিল, ঠিক আছে, কারণ তিনি তখন ওই মৌলগুলোকে আবিষ্কার করতে পারেননি বা ওই শ্রেণীতে রাসায়নিক ধর্মের সাদৃশ্যের সঙ্গে মেলাতে পারেননি, বোঝা গেল। কিন্তু মোজেলের পরীক্ষার পরে এগুলো সব কিছু কিছু পূরণ হয়ে গেছে। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো। তারপরে OBCN মৌলগুলিকে ধাতব ধর্মের সঠিক ক্রমে সাজাও। দেখো নিউল্যান্ড একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। সেই আশা করি তোমরা বইয়ে এটা পড়েছো যে সারে গামা পাধা নিসা,
তাই না? প্রথমে একটা সা আসে, আবার 8 নম্বরে আবার একটা সা আসে, তাই না? তো ওইটা দিয়েই কিন্তু এই অষ্টক সূত্রের নামকরণ করেছিলেন নিউল্যান্ডস, ঠিক আছে? দেখো না, লিথিয়াম থেকে শুরু করলে পরের অষ্টম মৌল হয় সোডিয়াম, আবার সোডিয়াম থেকে পরের অষ্টম মৌল হয় পটাশিয়াম। তাহলে এই যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা মিল আছে, আবার কি সোডিয়ামের সঙ্গে কিন্তু পটাশিয়ামের মিল আছে, কিন্তু এরা আবার দেখো 8 নম্বরেই পড়ছে, তাই না? লিথিয়াম থেকে তুমি যদি শুরু করো, সোডিয়াম কিন্তু 8 নম্বরে পড়ছে, সোডিয়াম থেকে শুরু করলে আবার পটাশিয়ামে 8 নম্বরে পড়ছে। তাহলে যেখান থেকে শুরু করব তার পরবর্তী 8 নম্বর মৌলটার সঙ্গে এই মৌলের একটা সাদৃশ্য দেখা যায়, এটাই নিউল্যান্ডের অষ্টক সূত্র। ওকে, ধাতব ধর্মের সঠিক ক্রম। দেখো ধাতব ধর্ম কি বলেছিলাম, বাঁ দিক থেকে ডান দিকে কমে। তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা সবাই দ্বিতীয় পর্যায়ের, তাই না? তাহলে দ্বিতীয় পর্যায়ে প্রথমে কে আছে? বোরন, তাহলে সব থেকে বেশি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট পার্ট আসবে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।